খাবার টেবিলে আজকে সবাই একসাথে বসেছে। জাঙ্কুকরা বাবা ছেলে পাশাপাশি বসেছে। ন্যান্সির বুকের ভিতর কেমন করে কেঁপে উঠল হঠাৎ করেই। বগুম না জানি কেমন আছে, এই পর্যন্ত 4বার কল দিয়েছে বগুম, তাও 2 থেকে 3 মিনিটই কথা বলতো। আজ ছেলেটা থাকলে সেও বসতো তার বাবার পাশে। সন্তান যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মায়েরা বহুদিন সেই ক্ষোভ পুষে রাখতে পারে কি? তিনি তো পারছেন না। এই যে এখন হুট করেই মনে পড়ে গেল ছেলের কথা। নিজেকে নিজেই জিজ্ঞেস করলেন, কেন ছেলেটা এসব অপরাধ করেছে? তার অপরাধের শাস্তি তো তাকে কেউ দেয়নি। কি দরকার ছিল তার এসব করার? জিন গরুর মাংস ম্যারিনেট করতে করতে বললেন, ভাবি খাসির মাংসটা ভিজিয়ে ফেলুন, কাজের মেয়েকে বলুন বেশি করে পেঁয়াজ কাটতে। ন্যান্সি কিছুই বুঝতে পারলেন না। জিন তাড়া দিয়ে বললেন, ভাবি দুপুরে জামাই এসে খাবে, কিন্তু এখনো চিংড়িও ভাজা হয়নি। হুশ এলো ন্যান্সির। আজকে জিমিন আসবে। দাদির অসুস্থতার কথা শোনার পর মেয়েটা অস্থির হয়ে গেছে। পর মুহূর্তেই মনে পড়লো আজকে ফেজুও আসবে। সবাই থাকবে আজকে বাসায়, শুধু বগুমই থাকবে না। নাস্তা খাওয়া শেষ করে জাঙ্কুক বলল, আমি আর তে যাচ্ছি। কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞাসা করলো না। সবার মনের ভেতর ভয় কাজ করছে। কে জানে মা ছেলের মিলন দৃশ্য কেমন হবে। বাজারে গিয়ে জাঙ্কুক অনেক কিছু নিল মায়ের জন্য। ফল মূল মিষ্টি বিস্কুট চানাচুর অনেক কিছু। মোটামুটি একটা সিএনজি ভর্তি করে ফেললো। তের বুকের ভেতর ঢিপ ঢিপ করছে অজানা আতঙ্কে। সানাদের বাড়ির সামনে এসে সিএনজি থামলো। গেটের দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে চাই? আমি জাঙ্কুক। সাথে সাথে লোকটা ব্যস্ত হয়ে গেট খুলে দিল। ডাক দিয়ে বলল, কর্তা বাবু দেখে যান কে এসেছে বাড়িতে। সাদা ধুতি পরা একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, তোমরা কারা? ও আমার স্ত্রী তে, আর আমি জাঙ্কুক। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। 2 পা এগিয়ে এসে আবারও থেমে গেল। তার 2 চোখ টলটল করছে। নাতিকে জড়িয়ে ধরতে চেয়েও আর ধরলেন না। নাতি কিছু মনে করে যদি এই ভয়ে। আসো আমার সাথে। দোতলার সবচেয়ে শেষের রুমের সামনে দাঁড়িয়ে বললেন, যাও ভেতরে যাও, আমি নিচে আছি। লোকটা চলে গেল। জাঙ্কুক খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বাহিরে। তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। বিছানার সাথে লেগে থাকা মানুষটাকে দেখে মুহূর্তেই জাঙ্কুকের মাথাটা ঘুরতে লাগলো। এ যেন কোনো মানুষ নয়, শুকনো পাট কাঠি কঙ্কালের মতো হয়ে গেছেন। সারা দেহে তার এক ছটাক মাংসও হবে না। থাকার মধ্যে আছে শুধু জলজলে 2 চোখ আর লম্বা জ্বর ধরা চুল। জাঙ্কুকের দিকে তাকিয়ে নিজে নিজে বললেন, জাঙ্কুক এসেছিস? জাঙ্কুকের গলা ধরে এলো, কথা বলতে পারলো না। হাতছানি দিয়ে কাছে ডাকলেন সানা জাঙ্কুককে। জাঙ্কুক এগিয়ে যেতেই পাশে বসালেন। জাঙ্কুকের হাতখানা শক্ত করে ধরে বললেন, আমার বাপ ধন, আমার মানিক তুই, আমার 7 রাজার ধন, আমাকে মাফ করে দিস বাবা। তোর সুন্দর জীবন আমি নষ্ট করে দিয়েছি। বেঁচে থেকেও তোকে মায়ের আদর দিতে পারিনি। আপনার এই অবস্থা কেন? ডাক্তার দেখিয়েছেন আপনি? সানা হেসে বলল, এই যে আমার সব রোগের ঔষধ, আমার ডাক্তার আজ আমার সামনে বসে আছে। এখন আমি একেবারে সেরে যাব রে বাবা। তোর মুখখানা দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম। এবার আর কোনো যন্ত্রণা থাকবে না আমার দেহে। ওখানে কে দাঁড়িয়ে আছে? আমার স্ত্রী তেইহং। সানা কাছে ডেকে বলল, কোন তেইহং রে বাবা? আমাদের তেইহং? আমার সেই ছোট্ট রসগোল্লার মতো সেই তেইহং? হ্যাঁ সেই তেইহং। সানা তের হাত ধরে বলল, মা গো কেমন আছো তুমি? আমি তোমার না শাশুড়ি মা হতাম, কিন্তু এখন আমি তোমার কেউ না মা। আমাকে তুমি চিনবে না, আমি চিনি তোমাকে। তোমার তুলতুলে নরম শরীরটা আমার এখনো মনে আছে। তোমাকে আমি বলতাম তুমি মোমের পুতুল আমার। এখনো যে তুমি তেমনই আছো। তে কিছু বলতে পারলো না। তার কান্না পাচ্ছে ভীষণ ওনাকে এই অবস্থায় দেখে। আপনার বাচ্চারা কোথায়? সানা অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আমার তুই একটাই বাচ্চা বাবা, সেটা তুই। জাঙ্কুক লজ্জা পেয়ে বলল, আমি শুনেছি আপনার বাবা মা আবার আপনাকে বিয়ে দিয়েছিলেন। না তো, এরকম কিছু হয়নি তো। তোমাদের বাড়ি থেকে আসার পরই আমাকে গৃহবন্দী করে ফেলে। তারপর আমি অসুস্থ হয়ে যাই। আজও সেই অসুস্থতা বয়ে বেড়াচ্ছে। আমি তো একজনকে ভালোবেসেছি বাবা, তাকে ছেড়ে এসেছি বলে কি অন্য কারোর হয়ে যাব নাকি? আমার ভালোবাসা তেমন ছিল না। জাঙ্কুক কেঁদে দিয়ে বলল, কেন এরকম হলো বলেন আপনি? আপনিও কষ্ট পেয়েছেন এখানে থেকে, আমিও কষ্ট পেয়েছি আপনাদের ভালোবাসা হারিয়ে। আমার বাবা তো উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। দোষ আমাদের ছিল বাবা। ভালোবাসা টানে দুজনে নিজেদের ধর্মকে অসম্মান করেছি। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেও মুসলিম হয়ে হিন্দু মেয়ে
মেয়েকে বউয়ের স্বীকৃতি দিয়েছে। উপরওয়ালা কি এমনি এমনি ছেড়ে দেবে নাকি? তোমার ধর্মে যেমন এই বিয়ের অনুমতি নেই, আমার ধর্মেও নেই। তবু আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে করে ফেলেছি। দুজনের মধ্যে এও কথা ছিল কেউ কারো ধর্ম অসম্মান করব না, নিজ নিজ ধর্ম পালন করব। বলো বাবা, এই অনাচারের শাস্তি কি সৃষ্টিকর্তা দেবেন না আমাকে? বিশেষ করে আমি নিজেই চাপ দিয়েছি তোমার বাবাকে। এখানে কারোর কোনো দোষ নেই বাবা, আমাদের ভাগ্যে এই ছিল। আমার যে জীবনটা এলোমেলো হয়ে গেল তাতে, সেটাই তো আমার আর তোমার বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি। সৃষ্টিকর্তার তরফ থেকে অনেকক্ষণ সবাই চুপ করেছিল, কারোর কোনো কথা নেই। সানা জাঙ্কুকের হাত চেপে ধরে শুয়ে রইল চোখ বন্ধ করে। তারপর অনেকখানি সময় কেটে যাবার পর বলল, এবার তোমরা যাও বাবা, মন ভরে দেখে নিয়েছি তোমাকে। জাঙ্কুক চুপ করে থেকে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মা, আমি আপনাকে আর বাবাকে ভীষণ ভালোবাসি। একটা বার যদি আমি আপনাদের দুজনকে একসাথে দেখতে পেতাম, তবে আমার সব কষ্ট দূর হয়ে যেত। সানা চোখ মুছে বলল, যাও জাঙ্কুক, চলে যাও তুমি, আমার নার্স আসার সময় হয়ে গেছে এখন। জাঙ্কুক ডেকে নিয়ে বের হয়ে এলো, একটু এগিয়ে থমকে দাঁড়ালো। তারপর বলল, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাব, ওখানে ওনাকে ডাক্তার দেখাবো, উনি সুস্থ হয়ে যাবেন চিকিৎসা করালে। টাকা পয়সার জন্য আপনি ভাববেন না, বাড়ি থেকে যেসব গহনা পেয়েছি তাতে প্রচুর টাকা পাওয়া যাবে বিক্রি করে। আপনার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে না বলবেন না। এতদিন পরে আপনি আপনার মাকে ফিরে পেয়েছেন, আমি তাকে এভাবে থাকতে দেখতে পারবো না। আপনি ছাড়া তার আর কেউ নেই এখন। আচ্ছা তাই হবে তে। জাঙ্কুকের নানা নিচে বসে রইলেন সিঁড়ির পাশে। জাঙ্কুক এসে তাকে বলল, আমি মাকে ঢাকায় নিয়ে যেতে চাই ওনার চিকিৎসা করানোর জন্য। তোমার মা, তোমার অধিকার আছে, নিয়ে যাও, আমার মেয়েটা বেঁচে থাকুক তবু। জাঙ্কুক চলে এলো দেখে নিয়ে, রিকশায় বসে দেখে বলল, ঢাকায় গিয়ে আগে বাসা চেঞ্জ করতে হবে তে, তারপর মাকে নিয়ে যাব। তের ভীষণ ভালো লাগলো, এত বছর পর মা বলে ডাকতে পেরেছে জাঙ্কুক, এটাই তার সবচেয়ে খুশির কারণ। বাসায় গিয়ে দেখলো সবাই বসে আছে জাঙ্কুকদের জন্য। জাঙ্কুক সবকিছু বলল সবাইকে, বাবার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি আমার মাকে দেখার জন্য। আপনি আমার এক মায়ের জন্য চিন্তা করতে গিয়ে অন্য মাকে কষ্ট দেবেন না বাবা। তারপর ইয়ঞ্জনের দিকে তাকিয়ে বলল, উনিও তো আমার মা, ওনাকে আর কখনো কষ্ট দেবেন না বাবা। এক মাকে হারাতে হারাতে পেয়েছি, আপনার অবহেলার জন্য ওনাকে যেন হারাতে না হয়। আমি তো নিজেকে সামলাতে পেরেছি, আমার ভাই বোন এখনো ছোট, ওরা ওনার কষ্ট সহ্য করতে পারবেন না বাবা। ইয়ঞ্জন কেঁদে ফেললেন। জিমিনরা এসেছে কিছুক্ষণ আগে, হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতেই দেখলো সবাই বসে আছে, ফেজুও আছে সাথে। জিমিন এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল, মিথ্যা মায়া বাড়িয়ে লাভ হবে কি? বহুদিন পর আজ আবারও সবাই একসাথে খেতে বসলো। আনন্দ বেদনা সবার বুকের মধ্যে রয়েছে, তবুও সবাই খুশি আজ একত্রিত হতে পেরে। দীর্ঘদিন পর জিমিন বাড়িতে এসেছে, তার জীবনটা সবচেয়ে বেশি এলোমেলো, কিছুতেই সে সংসারী হতে পারছে না শত চেষ্টা করেও। ননদেরা এলে জিমিনের সবকিছু এলোমেলো লাগে, কিছুক্ষণ পর পর নাস্তা, খাবারের নানা আইটেম, এসব জিমিন ঠিক করতে পারে না। আর যখনই কোনো ভুল হয় দুই ননদের মুখ কালো হয়ে যায়, আর সেই সাথে সাথে জিমিনের হাজবেন্ডের মুখও আষাঢ় মাসের আকাশের মতো কালো হয়ে যায়। দুপুরে খাবার পর জিমিন লুসি তে মিলে লুসির রুমে বসে আড্ডা দিচ্ছিল। লুসি জিমিনের চুলে তেল দিতে দিতে বলল, আপা তোমার সংসার কেমন কাটছে? কিভাবে অবসর কাটাও তুমি? কলেজে যাও? আমার আর পড়ালেখা, কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ারও সময় হয়ে ওঠে না। সেই কবে চুলে তেল দিয়েছি নিজেও জানি না। তে অবাক হলো শুনে, সে তো তার বাসায় করার মতো কোনো কাজই খুঁজে পায় না, অথচ জিমিন আপা কি বলে এসব? কিসের কাজ আপা তোমার এত? সব সময় আমার দুই ননদ এই বাসায় থাকে নিজেদের স্বামীদের নিয়ে, ধর একজন এলো তো আর একজন যাবার সময় হলো, দুজনেরই বাচ্চা কাচ্চা আছে। মাসের মধ্যে সর্বোচ্চ 7 দিন তারা নিজের শ্বশুর বাড়িতে থাকে। দুই বোন যখন একসাথে হয় তখন তো মনে হয় যেন দুনিয়ার কোনো খবরই থাকে না ওদের। বাচ্চাদের একবার এটা চাই সবকিছু আমাকেই করতে হয়। কারো বাচ্চা শুধু চিকেন খায়, কারো বাচ্চা আবার ফিশ ফ্রাই খায়, আবার বাচ্চারা নিজেদের হাতে খাবারও খায় না, আমাকেই খাইয়ে দিতে হয়। বাচ্চারা যদি বলে নিজেদের হাতে খাবে, ওদের মায়েরা রেখে যায়, নিজের হাতে খেলে ওরা নাকি খাবার কম খায়, সেজন্য আমাকেই খাইয়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস কর, খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়া ঘুরে আসে,
কিন্তু মুখের খাবার গেলে না। ঘন্টার পর ঘন্টা লাগে ওদের খাওয়াতে গেলে। বাড়িতে কাজের মহিলা ছিল ওদের। বিয়ের পর পরেই আমার বড় ননদ ওই মহিলাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। সকালে তোর ভাইয়া দোকানে চলে যাবে তো আমাকে সেই হিসেব করে খুব ভোরবেলা উঠে নাস্তা বানাতে হয়। রুটি, ডিম, সবজি, দুধ চা করার পর করতে হয় বাচ্চাদের জন্য নাস্তা। এরপর ভাত রান্না করতে লাগে। ভাতের সাথে নিম্নে 4টে আইটেম যদি না করি সেদিন ওনাদের কি যে রাগ। সাথে সাথে ভাইকে কল দিয়ে জানাই তারা আসায় আমি অখুশি, এই জন্য ঠিক মতো রান্না করি না তাদের জন্য। তারপরেই ওনার কল আসে। সেই কল আমার জন্য কি যে আতঙ্কের তা আমি জানি। শুধু গম্ভীর হয়ে বলেন, আমার বোনেরা আমি যতদিন বেঁচে আছি তারাই বাড়িতে থাকবে। তোমাকে ওদের ইচ্ছে মতো চলতে হবে, যে যা চাই তাই করতে হবে। আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে যাতে তোমাকে নিয়ে যায়। আমার এরকম স্ত্রী চাই না। অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটা ভালোবাসার কথা শুনিনি। তে হতভম্ব হয়ে বলল, কি বলো আপা এসব? আমার কিছুই মাথায় ঢুকছে না। স্বামীরা এইরকম করে স্ত্রীর সাথে?